আসসালামু আলাইকুম। সততা মেডিকেল এডমিশন প্রকল্পের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব প্রথম পত্রের দশম অধ্যায়টা, যেটা হচ্ছে উদ্ভিদ প্রজনন অধ্যায়। তো চলো আমরা শুরু করি। তো শুরুতেই দেখো আমাদের উদ্ভিদ প্রজননের বেসিক যে উদ্ভিদ প্রজনন কি, তারপরে প্রজনন, যৌন প্রজনন, অযৌন প্রজনন আছে, এগুলো নিয়ে কথা বলছে। সো এগুলো আমরা পারবো, এগুলো নিয়ে আমি কোনো কথা না বললাম। তো নিচে দেখি আমরা কোনখান থেকে পড়া শুরু করব। আমরা পড়া শুরু করব এখান থেকে, মূলত যে রেণুস্থলী ও পরাগরেণু স্ফুরণ। কারণ প্রজনন কি, যৌন প্রজনন কি আর অযৌন প্রজনন কি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে আমি আশা করি। আচ্ছা, তাহলে রেণুস্থলী বা পরাগরেণু পরিস্ফুরণ থেকে আমরা শুরু করতেছি। তাহলে ফুলের তৃতীয় স্তবক হলো কি পুংজনন স্তবক। তাহলে ফুলের চারটে স্তবক কি, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। 3 নম্বরটা হচ্ছে পুংস্তবক। পুংস্তবকের মধ্যে কি আছে, আমার পুংকেশরগুলো আছে, একাধিক পুংকেশর আছে। তো একটা পুংকেশর যদি আমি তোমাদের রেখে দেখাই, দেখো ফুলের একটা পুংকেশর হয় অনেকটা এরকম। আমি অন্যটা কালার নিই, যেমন কমলা কালারটা নিই। হ্যাঁ, তো এই যে একটা, এটা হচ্ছে ফুলের একটা পুংকেশর অনেকটা এরকম হয়, অনেকটা এরকম হয়। তো এখানে কি কি অংশ আছে, এখানে অংশগুলো আছে তুমি দেখো। পুংকেশরের অংশ হচ্ছে পুংদণ্ড, পরাগধানী এবং দুইটার মাঝখানে যোজনী। অর্থাৎ অর্থাৎ এই যে এটা হচ্ছে আমার পুংদণ্ড, এইখানে পরাগধানী, পরাগধানী, আর এই দুইটার মাঝখানে যে জায়গাটা সেটা হচ্ছে আমার যোজনী। যে এই দুটাকে জোড়া লাগায় রাখছে যেটা, অর্থাৎ পুংদণ্ড আর পরাগধানীকে জোড়া লাগায় রাখছে যেটা, সেটা হচ্ছে আমার যোজনী। ঠিক আছে, চলো সামনে পড়ি যে আমাদের কি আছে। হ্যাঁ, তো পরাগধানী, পরিণত পরাগধানী অনেকটা চারকোনা বিশিষ্ট হয়। প্রতি কোণে ভিতরের দিকে কিছু কোষ আশেপাশের কোষ হতে বড় হয়। এদের ঘন সাইটোপ্লাজম বড় নিউক্লিয়াস থেকে এসব কোষকে আর্কিওস্পোরিয়াল কোষ বলা হয়। তাহলে আর্কিওস্পোরিয়াল কোষ নিয়ে আমাদের একটু পড়তে হবে। আচ্ছা, তারপরে দেখো আর্কিওস্পোরিয়াল কোষ কি হয়েছে, বিভাজিত হয়ে পরিধির দিকে দেয়াল কোষ এবং কেন্দ্রের দিকে প্রাথমিক জনন কোষে পরিণত হতে পারে। আচ্ছা, দেয়াল কোষ হতে, তাহলে আমাদের এই প্রাথমিক জনন কোষের কথাটা মনে রাখতে হবে, এটা আমাদের সামনে আসবে। আচ্ছা, তারপরে দেখো দেয়াল কোষ হতে পরে 5 স্তর বিশিষ্ট প্রাচীর গঠিত হয়। পরাগধানীর প্রাচীর ঘেরে অংশকে পরাগথলি বলে। আর প্রাচীর হচ্ছে ভেতরের স্তর ও ট্যাপেটাম। আচ্ছা, প্রাচীর হচ্ছে ভিতরের স্তর কি ট্যাপেটাম। তাহলে আমরা ছবি দেখি, এই যে ছবিটার মধ্যে দেখো, এই যে এখানে যে ছবিটা দেওয়া হয়েছে, আমরা জুম করি। হ্যাঁ, এই যে এই ছবিটা, এই দেখো এই ছবিটার মধ্যে তোমরা লক্ষ্য করো, এই যে এই যে থলিটা, এটা হচ্ছে আমাদের পরাগ থলি। তাহলে এটা কি, এটা দেয়াল কোষ দিয়ে এটার প্রাচীরটা গঠিত হয়েছে। 3 থেকে 5টা প্লেয়ার আছে। এই 3 থেকে 5টা লেয়ারের মধ্যে ভিতরের লেয়ার হচ্ছে কি আমার ট্যাপেটাম। আর কি বলছে দেখো, সাথে আমাদের কি বলছে, দেখো আমাদের যে ট্যাপেটাম আছে, সেই ট্যাপেটাম কিন্তু আমাদের এই পরাগ রেণুগুলোকে পুষ্টি দিয়ে থাকে। দেখো এখানে কি বলছে, দেখো প্রাথমিক জননকোষ পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে, অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষে পরিণত হতে পারে। অর্থাৎ আমি কি বললাম যে আমাদের যে আর্কিস্পোরিয়াল কোষ, এটা আমার বিভাজিত হয়ে বাইরের দিকে দেয়াল কোষ তৈরি করছে, আর ভিতরের দিকে তৈরি করছে আমার প্রাথমিক জনন কোষ। এই প্রাথমিক জনন কোষটা আমার সরাসরি পরাগ মাতৃকোষ হিসেবে কাজ করতে পারে, অথবা বিভাজিত হয়ে অনেকগুলো পরাগ মাতৃকোষ তৈরি করতে পারে। সেইখান থেকে পরাগ মাতৃকোষে মায়োসিস হয়। তাহলে মায়োসিসটা কোথায় হয়, মায়োসিস হয় পরাগ মাতৃকোষে। এটা আমাদের লাগবে। তাহলে কি হয়, পরাগ মাতৃকোষ থেকে 4টা পরাগ রেণু তৈরি হয়। একটা পরাগ মাতৃকোষ বিভাজিত, মায়োসিস পদ্ধতি বিভাজিত হলে 4টা পরাগ রেণু তৈরি হয়। দেখো পরাগ রেণু সাধারণত হলুদ বর্ণের হয়, এটা লাগবে। আর কি তোমাদের কি বলছিলাম, যে ট্যাপেটাম যেটা আছে সেটা হচ্ছে দেয়ালের হচ্ছে ভিতরের লেয়ার। এই লেয়ারটা কি করে, বিগলিত হয়ে পরাগ রেণুকে পুষ্টি দেয়। আচ্ছা, দেখো পলার চতুষ্ট জিনিসটা কি তোমার জানতে হবে। পলার চতুষ্ট বা পোলান টেট্রাড। পোলান টেট্রাড এটা হচ্ছে 4টা পরাগরেণু একসাথে লেগে থাকলে যে গঠনটা তৈরি করে, সেটা হচ্ছে পরাগ চতুষ্ট বা পোলান টেট্রাড। তারপরে দেখো পরাগরেণু গঠনে সরাসরি আমরা চলে আসি, এরপরে আমাদের তেমন কিছু লাগবে না। এখানে একটা জিনিস আছে, পলিনিয়াম, একটা কথা আছে। পলিনিয়াম কি, পলিনিয়াম হচ্ছে পরাগরেণু আলাদা না হয়ে একসাথে থাকে, এটা হচ্ছে পলিনিয়াম।
ওকে, এতটুকুই লাগবে এখানে। তারপরে দেখো পরাগরেণুর গঠনে আমরা আসি। পরাগরেণুর গঠনে কি আছে? গোলাকার, ডিম্বাকার, ত্রিভুজাকার, ব্যাস 10 থেকে 200 মাইক্রোমিটার, এককোষী নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। তাহলে আমাদের লাগবে কি এককোষী, প্রতিটি পরাগরেণু কি এককোষী, অর্থাৎ পরাগরেণু মানে একটা মাত্র কোষ, এটা নিউক্লিয়াস বিশিষ্ট এবং হ্যাপ্লয়েড। এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে আমাদের। তারপরে কি জানতে হবে? দেখো পরাগরেণুর দুইটা ত্বক আছে, বাহিরের ত্বককে এক্সাইন বলে, ভিতরের ত্বককে বলা হয় ইনটাইন। এটা আমাদের জানতে হবে। আর এক্সাইনে কি হয়? স্থানে স্থানে যে ছিদ্রগুলো আছে ওগুলোকে জনন ছিদ্র বা রেণুরন্ধ্র বা জার্মপর বলা হয়। ঠিক আছে, এতটুকু আমাদের লাগবে। এবার দেখো পরাগরেণুতে সাধারণত একাধিক জার্মপোর থাকে, কথা পর্যন্ত 20টা পর্যন্ত জার্মপোর থাকতে পারে, এটা তোমরা পড়বা। আর আর কিছু লাগবে না এখান থেকে মোটামুটি। তারপরে দেখো পরাগরেণু পরিস্ফুটন। পরাগরেণু পরিস্ফুটনটা কি হয়? দেখো পরাগরেণু নিউক্লিয়াসটা প্রথমে দুই ভাগে ভাগ হয়। এই যে পরাগরেণু দেখতেছো না, এটা হচ্ছে আমার পরাগরেণু, এটা যে নিউক্লিয়াসটা আছে এটা কি হলো? আমার দুই ভাগে ভাগ হইলো। দুই ভাগে ভাগ হয়ে একটা হচ্ছে আমার জনন নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসের কাজ হচ্ছে, আমরা জানি কি পরাগরেণু গিয়ে ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। পরাগরেণু ফুলের গর্ভমুণ্ডে পতিত হয়। ফুলের গর্ভমুণ্ডে যখন পরাগরেণু পতিত হয় তখন সেটা কি করে? নালি বের করে আমার ফুলের গর্ভাশয় পর্যন্ত যায়। কারণ গর্ভমুণ্ডে থেকে গেলে, আমি যদি একটা ফুল দেখাই তোমাদের নিচে বা এইখানেই দেখাই, এই ছবিটার দিকে লক্ষ্য করো। এই যে এই ছবিটায়, এই যে এই জায়গাটা হচ্ছে ফুলের গর্ভমুণ্ড, আর এইখানে হচ্ছে ফুলের গর্ভাশয়। ফুলের গর্ভাশয় যেখানে আমার ডিম্বক আছে, ডিম্বাণু আছে। তাহলে ডিম্বক আর ডিম্বাণুর কাছে যেতে হলে ফুলের গর্ভাশয় যেতে হবে। আর পরাগরেণু এসে পতিত হয় কোথায়? এই গর্ভমুণ্ডে। পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। তাহলে গর্ভমুণ্ড থেকে পরাগরেণুকে আমার আমার পৌঁছতে হবে কোথা পর্যন্ত? এই গর্ভাশয় পর্যন্ত। তাহলে পরাগরেণুটা নালী তৈরি করে, নালী তৈরি করে গর্ভমুণ্ড থেকে গর্ভাশয়ে গিয়ে পৌঁছায়। তাহলে যেই নিউক্লিয়াসটা বা যেই নিউক্লিয়াসটার মাধ্যমে এই নালীটা তৈরি হয়, সেই নিউক্লিয়াসটাকে আমরা বলতেছি কি? নালিকা নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াস। আর আরেকটা নিউক্লিয়াস আমাদের আছে, সেই নিউক্লিয়াসটা কি করবে? সেই নিউক্লিয়াসটা জনন নিউক্লিয়াস, অর্থাৎ এইটা দুটো শুক্রাণু তৈরি করবে। অর্থাৎ পরাগরেণু শুধুমাত্র শুক্রাণু তৈরি করলে ওর কাজ শেষ তা না, আবার শুধুমাত্র নালী তৈরি করে ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে পারলে ওর কাজ শেষ তা না। ওকে নালী তৈরি করে ডিম্বাশয় পর্যন্ত পৌঁছাতে হবে, সাথে ওকে নিষেকও করতে হবে ডিম্বাণুর সাথে। তাহলে তাহলে ওর নিষেকও যেহেতু করতে হবে ডিম্বাণুর সাথে, তাহলে সেই জন্য শুক্রাণু লাগবে আর নালিকাও লাগবে। সেই জন্য নালিকা নিউক্লিয়াস হলো আর জনন নিউক্লিয়াস হলো। দেখো নালিকা নিউক্লিয়াসটা নালী তৈরি করতেছে আর জনন নিউক্লিয়াসটা পেছনে পেছনে ছুটতেছে। এক পর্যায়ে জনন নিউক্লিয়াস থেকে দুইটা শুক্রাণু তৈরি হলো, আর নালিকা নিউক্লিয়াসটা তার পথ তৈরি করে দিলে, শুক্রাণুগুলোর পথ তৈরি করে দিল, যাতে শুক্রাণুগুলো জায়গা মতো ডিম্বাণুর কাছে পৌঁছাতে পারে। তাহলে এই হলো আমার মূল কথা। তো এখান থেকে মোটামুটি এগুলোই আসবে। দেখো এখানে আবার সুন্দর করে একটা ছক করে দেখাইছে যে পরাগ নিউক্লিয়াস, নালিকা নিউক্লিয়াস, জনন নিউক্লিয়াস হয়। পরাগ নিউক্লিয়াস থেকে নালিকা নিউক্লিয়াস হবে, জনন নিউক্লিয়াস হবে, জনন নিউক্লিয়াস থেকে আবার দুইটা পুংগেমিট হবে। ঠিক আছে, এবার আসো ডিম্বকের পরিস্ফুটন। ডিম্বকের পরিস্ফুটনটা বুঝতে হলে আমাদের কি করতে হবে? আমাদেরকে ছবিটা দেখতে হবে, ছবিটাকে চিনতে হবে। ছবিটার মধ্যে তুমি দেখো, তোমাকে দেখো ডিম্বকের সাথে যে অংশের সাথে ডিম্বক দেখো কি লেখছে, ডিম্বকের সাথে যে অংশের ডিম্বকের যে অংশের সাথে ডিম্বক নাড়িযুক্ত সংযুক্ত থাকে তাকে ডিম্বক নাভি বলে। এইভাবে কোনো নৈবেত্তিক তোমার আসবে না। তোমার আসবে নৈবেত্তিক কোথা থেকে? তোমার নৈবেত্তিক আসবে চিত্র থেকে। কারণ নৈবেত্তিক কখনো আসবে না যে ডিম্বকের সাথে যে অংশের সাথে ডিম্বক নাড়ি সংযুক্ত থাকে তাকে কি বলে। এই ধরনের নৈবেত্তিক আসার সম্ভাবনা তোমার খুবই কম। তোমার যখন নৈবেত্তিকটা আসবে, যেখান থেকে নৈবেত্তিক আসার সম্ভাবনা বেশি এখান থেকে, সেটা হচ্ছে আমার এই ছবি, এই যে এই ছবিটা থেকে। তাহলে এই ছবিটা আমরা ভালো করে চিনবো। দেখো এটা কিসের ছবি? আমরা তোমাদের একটা একটা জিনিস এঁকে দেখাই। মনে করো যে আমরা এখানে এঁকে দেখাই যে এই হচ্ছে আমাদের ফুলের স্ত্রীস্তবক। এই হচ্ছে ফুলের স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকটার মধ্যে এটা হচ্ছে গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড এটা হচ্ছে গর্ভদণ্ড,
আর এটা হচ্ছে আমার গর্ভাশয়। গর্ভাশয়, এই গর্ভাশয়ের মধ্যে আমার ডিম্বক সাজানো থাকে, ডিম্বক। এরকম দেখো গোল গোল যেগুলো আঁকতেছি না, এই গোল গোলগুলো হচ্ছে আমার ডিম্বক। এই ডিম্বকগুলো আমার কোথায় থাকে? গর্ভাশয়ে থাকে। এই ডিম্বকের ভিতরে আমার ডিম্বাণু তৈরি হয় বা ডিম্বাণুটা থাকে। তাহলে এই যে ডিম্বকটা আছে না, এই ডিম্বকটাকে জুম করে এইখানে দেখানো হইতেছে। এই যে গোল গোলগুলো আমি আঁকলাম না ডিম্বক, এই ডিম্বকগুলোই হচ্ছে আমার এই যে এইখানের এই ডিম্বকটা। আচ্ছা ঠিক আছে, আমরা ডিম্বক চিনলাম। এখন দেখো ডিম্বকটার বাইরে থাকে ডিম্বক মূল। এই মূল দিয়ে কি হইতেছে? এটা আমার গর্ভাশয়ের ভিতরে আটকে আছে। কারণ গর্ভাশয়ের ভিতরে তো এটা ভাসমান অবস্থায় না, এটা গর্ভাশয়ের ভিতরে একটা অংশের সাথে এটা আটকে আছে, গর্ভাশয়ের প্রাচীরের সাথে অথবা গর্ভাশয়ের অক্ষের সাথে এটি আটকে আছে। তাহলে এই জন্য এই অংশটা যদি আটকে আছে, সেজন্য এটাকে বলা হয় ডিম্বক মূল, আর এটাকে বলা হয় ডিম্বক নাড়ি। আচ্ছা, তারপরে দেখো কিন্তু ডিম্বকের মূল অংশ যেটা, যেখান থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে আমাদের এই অংশটা, এই যে ভিতরের কোষগুলা। ভিতরের কোষগুলোর মধ্যে দেখো দেখো এইটা হচ্ছে আমাদের ডিম্বাণু। এই যে এই কোষটা, এই কোষটা হচ্ছে আমাদের ডিম্বাণু। তাহলে এই কোষটা কি? ডিম্বাণু। এটা ডিম্বাণু। ডিম্বাণুর সাথে যেই দুটা কোষ থাকে সেগুলোকে বলে হচ্ছে আমার সহকারী কোষ। ডিম্বাণু কিন্তু একটাই। এখানে আমার দেখো তুমি মোট 8টা কোষ দেখতে পাইতেছো এখানে, কিন্তু ডিম্বাণু মূলত একটাই। ডিম্বাণুর সাথে যে কোষ দুটো থাকে এগুলো হচ্ছে সহকারী কোষ, এগুলো কিন্তু নিষেক করবে না। তারপরে দেখো ডিম্বাণু যে প্রান্তে আছে তার বিপরীত প্রান্তে আবার 3টা কোষ আছে, এগুলো হচ্ছে প্রতিবাদ কোষ, এগুলো নিষেক করবে না। তারপরে দেখো মাঝখানে 2টা কোষ একীভূত হয়ে একটা কোষ হয়ে আছে। 2টা কোষ একীভূত হয়ে একটা কোষ হয়, সেটাকে বলতে আছে সেকেন্ডারি নিউক্লিয়াস। কি বলা হইতেছে? সেকেন্ডারি নিউক্লিয়াস। আর এই যে আমি সেকেন্ডারি নিউক্লিয়াসের কথা বললাম, প্রতিবাদ কোষের কথা বললাম, ডিম্বাণুর কথা বললাম, ভ্রূণথলির কথা বললাম, এই সবগুলা মিলিত হয়ে হবে কি আমার ভ্রূণথলি। এই সবগুলা মিলিত হয়ে হলো আমার ভ্রূণথলি। এই সবগুলো মিলিত হয়ে আমার কি? ভ্রূণথলি। এই ভ্রূণথলির মধ্যে আমার ডিম্বাণুটা থাকে। ওকে, অর্থাৎ এই যে থলিটা দেখতে পাচ্ছেন, এই থলিটা হচ্ছে পুরোটা মিলে ভ্রূণথলি। তাহলে ভ্রূণথলির মধ্যে আমার কি কি থাকে? প্রতিবাদ কোষ থাকে, সহকারী কোষ থাকে, ডিম্বাণু থাকে, সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে। আচ্ছা, আর এই দেখো ভ্রূণথলির মধ্যে যে ভ্রূণটা তৈরি হবে, সে ভ্রূণটার তো খাবার দরকার। কারণ এই যে ডিম্বাণু আছে, ডিম্বাণু যেই না শুক্রাণুর সাথে নিষেক করবে, সেই না একটা ভ্রূণ তৈরি হবে। এই ভ্রূণটা তো খাবার দরকার। তাহলে ভ্রূণটাকে খাবার দেওয়ার জন্য এখানে যে টিস্যুটা আছে, যে কোষগুলো আছে, এটা হচ্ছে আমার ভ্রূণ পোষক টিস্যু। এটাকে বলা হয় নিউসেলাস, ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস। আর ডিম্বকের আবার 2টা ত্বক দেওয়া আছে, অন্তত্বক, বহিত্বক। ডিম্বাণু 2টা ত্বক কি হলো? অন্তত্বক আর বহিত্বক। তো সেটা আমরা জানলাম যে ডিম্বাণু 2টা ত্বক আছে। আর এই জায়গাটা হচ্ছে ডিম্বক নাভি। ওকে, সবগুলো অংশ আমরা বলে ফেলছি। তো এখান তোমরা জিনিসগুলো চিনো, একটু পড়ে নিবে এই জায়গাগুলো থেকে। আর এখান থেকে সরাসরি ছবি থেকে সম্ভাবনাটা বেশি। তারপরে তোমরা টেস্টগুলো একটু পড়ে নিবা যে কী কী আছে। তোমাদের মোটামুটি বুঝাই দিয়েছি কোনটা কী অংশ, তোমরা চিনতে পারবে ভালোভাবে। আর একটা জিনিস হলো গর্ভযন্ত্র। আচ্ছা, গর্ভযন্ত্রটা বোধ বলিনি। হ্যাঁ, তো গর্ভযন্ত্র কি? এই যে দেখো, এই যে ডিম্বাণু আর সহকারী কোষ মিলিত হয়ে যেটা তৈরি করে, সেটা হচ্ছে আমার গর্ভযন্ত্র। অর্থাৎ ডিম্বাণু আর সহকারী কোষগুলো 3টাকে একত্রে গর্ভযন্ত্র বলে। আচ্ছা, আর কিছু কি বাদ পড়লো? দেখি আমরা। প্রতিবাদ কোষ এটা বলছি, সেকেন্ডারি নিউক্লিয়াস বলছি। আচ্ছা, বিভিন্ন প্রকার ডিম্বক। দেখো আমরা ছবি দিতে পেরেছি। দেখো ডিম্বক অনেক প্রকারের হয়। দেখো ডিম্বকের গোড়া হচ্ছে এইদিকে। মনে করো যে আমি তোমাদের একটু আগে ছবি দেখালাম না, দেখো এই আবার ছবিটাতে যাই আমরা। এই যে এই ছবিটা, এই ছবিটার মধ্যে তুমি দেখো ডিম্বকটা, আমি এই ছবিটা যদি একটু এইদিকে নিয়ে আসি, হ্যাঁ আচ্ছা দেখো এই যে ডিম্বকটা আছে না, এই যে ডিম্বকগুলা,
এই যে এই ডিম্বকগুলো যেগুলো আছে, এই ডিম্বকগুলো দেখো আমার অক্ষের সাথে লেগে আছে, অর্থাৎ লেগে আছে, একটা গোড়া আছে, একটা আছে গোড়া, আর একটা আছে ডিম্বক রন্ধ্র। ডিম্বক রন্ধ্র কি দেখাইছি তোমাদের? আরেকবার দেখি আমরা। ডিম্বক রন্ধ্র হচ্ছে আমাদের এই যে ডিম্বক রন্ধ্র হচ্ছে এই যে এই মুখটা, এই মুখটা কি আমাদের ডিম্বক রন্ধ্র, এই মুখটা হচ্ছে আমাদের ডিম্বক রন্ধ্র। অর্থাৎ এইখান দিয়েই আমার, যে আমি তোমাদের একটু কি বললাম যে আমাদের পরাগরেণু নালী তৈরি করে ডিম্বকে প্রবেশ করে বা ডিম্বকের ভিতরে আসে। তাহলে ডিম্বকের ভিতরে প্রবেশ করলে তারপরে শুক্রাণু ছেড়ে দিবে ডিম্বকের ভিতরে। তাহলে যে নালীটা যে আসতেছে, পরাগরেণু যে পরাগ নালীটা আসতেছে, সেই নালীটা কোথা দিয়ে ডিম্বকের ভিতর ঢুকবে? এই ডিম্বক রন্ধ্র দিয়ে। তাহলে ডিম্বক রন্ধ্র আর এই ডিম্বক নারী, ডিম্বক নারী, এই দুটোর অবস্থানের উপর ভিত্তি করে ডিম্বককে আমরা বিভিন্নভাবে ভাগ করছে। দেখো এটা হচ্ছে, প্রথমটা হচ্ছে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বদিকে মুখ, আরটা হচ্ছে দেখো অধোমুখী, এটা হচ্ছে অধোমুখী। অর্থাৎ আমার ডিম্বক নারী যেদিকে, ডিম্বক ডিম্বক রন্ধ্র ওই দিকেই। আর দেখো ডিম্বক নারীর সাথে ডিম্বক রন্ধ্রটা কোন 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে এটাকে বলে পার্শ্বমুখী, আর এরকমভাবে থাকলে এটাকে বলা হয় বক্রমুখী। ঠিক আছে? তাহলে তোমাদের কি লাগবে সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী কোন উদ্ভিদগুলো আছে, বিষকাটালি আছে, পানি মরিচ, গোলমরিচ, পান ইত্যাদি আছে, এগুলো কি ঊর্ধ্বমুখী, এটা তোমাদের মুখস্থ করতে হবে। তারপরে দেখো অধোমুখীর কোন উদ্ভিদগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। পার্শ্বমুখীর কি উদ্ভিদগুলো আছে সেগুলো মুখস্থ করতে হবে। বক্রমুখীর কোন উদ্ভিদগুলো আছে সেগুলো মুখস্থ করে ফেলতে হবে। ঠিক আছে? তো এগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। এবার আসে স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন। স্ত্রী গ্যামেটোফাইটের পরিস্ফুটন আমরা ছবি দেখে বুঝি। দেখো স্ত্রী গ্যামেটোফাইটের প্রথমে একটা স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। এই মাতৃকোষটা মায়োসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 4টা কোষে পরিণত হয়। 4টা কোষে পরিণত হলে না, 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা থাকে। 4টার মধ্যে 3টা নষ্ট হয়ে যায়, একটা থাকে। এই একটা কোষ আবার 2 ভাগে ভাগ হয়, দুইটা থেকে, একটা কোষ থেকে 2টা হয়, 2টা থেকে মানে একটা কোষ থেকে 2টা নিউক্লিয়াস হয়, 2টা নিউক্লিয়াস থেকে 4টা নিউক্লিয়াস হয়, 4টা থেকে 8টা হয়। এখন দেখো, এখন বাকিটা তোমরা রিলেট করতে পারবা। দেখো এই যে এই জায়গায় দেখো 4টা থেকে 8টা হলো না, এই 8টা থেকে মনে করো যে এই 2টা নিউক্লিয়াস উপর থেকে একটা আর নিচে থেকে একটা মাঝখানে চলে আসে। মাঝখানে চলে আসলে মাঝখানে তৈরি হয় আমার সেকেন্ডারি নিউক্লিয়াস। মাঝখানে তৈরি হয় সেকেন্ডারি নিউক্লিয়াস। দেখো 2টা মেরু নিউক্লিয়াস চলে আসছে না, তাহলে এখানে মাঝখানে তৈরি হচ্ছে আমার সেকেন্ডারি নিউক্লিয়াস। ডিম্বক রন্ধ্রের দিকে যে 3টা কোষ, তার মধ্য থেকে একটা হয়ে যায় আমার দেখো এগুলো হচ্ছে আমার ডিম্বক রন্ধ্রের দিকে কোষ। এইটা হচ্ছে এদিকে যদি ডিম্বক রন্ধ্র থাকে তাহলে একটা হলো আমার ডিম্বাণু আর 2টা হচ্ছে সহকারী কোষ। আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে 3টা কোষ কি প্রতিবাদ কোষ, আর মাঝখানে কি সেকেন্ডারি নিউক্লিয়াস। তো এইটাই হচ্ছে আমার গর্ভযন্ত্রের ভ্রূণথলির গঠন। ওকে, তাহলে ভ্রূণথলির গঠন আমরা পড়ে ফেললাম। তারপরে দেখো ভ্রূণথলির গঠনে আমি যতটুকু বলছি সেটাই তোমরা যদি আবার বুঝে ফেলো তাহলে তোমাদের মোটামুটি হয়ে যাবে। দেখো এখানে লক্ষ্য করো একটু, আমি কি বলছি আরেকবার বলি। দেখো প্রথমে মায়োসিস পদ্ধতিতে একটা থেকে 4টা কোষ হচ্ছে, 4টা কোষ থেকে 3টা নষ্ট হয়ে যাচ্ছে, একটা থাকতেছে। এই একটা 1 থেকে 2 হচ্ছে, 2 থেকে 4 হচ্ছে, 4 থেকে 8 হচ্ছে। এই 8টা থেকে আবার একটা একটা করে, দেখো 8টা কিন্তু 2 মেরুতে হয়েছে, 1 মেরুতে হয় নাই। এই যে এই মেরুতে আর 4টা, এই মেরুতে 4টা, এর মধ্য থেকে একটা একটা নিউক্লিয়াস মাঝখানে এসে একীভূত হয়ে যায়, হয়ে তৈরি করে সেকেন্ডারি নিউক্লিয়াস। আর 2 মেরুতে যেগুলো আছে সেগুলো হলো আমার ডিম্বক রন্ধ্রের দিকের গুলো হচ্ছে সহকারী কোষ আর ডিম্বাণু, আর ডিম্বক রন্ধ্রের বিপরীত দিকে যারা থাকবে তারা হচ্ছে আমার প্রতিবাদ কোষ। ঠিক আছে? তো চলো এবার আসি আমরা নিষেক ক্রিয়ায়। দেখো নিষেক ক্রিয়া কি, একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর মিলন। তাহলে দেখো আমরা নিষেক ক্রিয়া কীভাবে হয় সেটা আমি তোমাদের বলছি। দেখো আমি তোমাদের আবার আবার এখানে ওই কথাগুলো লিখছি আর ডিটেলে। দেখো কী হয়, দেখো পরাগরেণুগুলো কোথায় পতিত হয় বলছিলাম, আমি বলছিলাম গর্ভমুণ্ডে পতিত হয়। দেখো গর্ভমুণ্ডে পতিত হয়েছে, দেখছো? তো গর্ভমুণ্ডে পতিত হওয়ার পরে তুমি এখানে দেখো, এখানে কথা লেখা আছে যে পরাগরেণুর বিশেষ প্রোটিন পারস্পরিক ক্রিয়ায় স্বপ্রজাতি শনাক্ত করে। অর্থাৎ আমার আম গাছের মধ্যে জাম গাছের পরাগরেণু এসে পড়ছে, তাহলে কি আমার নিষেক হবে?
হবে না। কারণ কি, এটা যে এই গাছের বা এই উদ্ভিদের পরাগ রেণু না, এটা একটা বিশেষ প্রোটিনের মাধ্যমে উদ্ভিদটা জেনে যায়। আর জেনে গেলেই সে করে কি, এখান থেকে আর কোনো সামনের স্টেপে যায় না। আর যদি বিশেষ প্রোটিনের পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে সবটা যদি শনাক্ত করতে পারে, তাহলে সেখান থেকে তরল পদার্থ শোষণ করে আকারে বড় হয় এবং অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হয় মানে এটা বিভাজন শুরু হয়ে যায়। ঠিক আছে, তাহলে তরল পদার্থ শোষণ করে পরাগরেণুটা বড় হয়, এটা বিভাজন শুরু হয়। বিভাজন শুরু হলে কি হবে, আমরা একটু আগে পড়ে আসছি, একটা হবে নালিকা নিউক্লিয়াস আর একটা হবে জলন নিউক্লিয়াস। নালিকা নিউক্লিয়াসটা এই নালী তৈরি করবে, এই দেখো এই নালীটা তৈরি করবে নালিকা নিউক্লিয়াস। দেখো নালিকা নিউক্লিয়াস আমার এই নালী তৈরি করবে, এই নালী তৈরি করবে। আর জনন নিউক্লিয়াসটা নালিকা নিউক্লিয়াসের পেছন পেছন যাবে, গিয়ে একটা পর্যায়ে গিয়ে দুইটা শুক্রাণু হয়ে যাবে। জনন নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুইটা শুক্রাণু হয়ে যাবে। আচ্ছা, তো এই কথাগুলো এখানে বলছে, এই কথাটা এখানে বলছে যে দেখো জনন নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে দুটি শুক্রাণু তৈরি করে। অর্থাৎ আমার জনন নিউক্লিয়াস থেকে যে আমি বললাম দুটো শুক্রাণু হয়, এটা প্রশ্ন আসতে পারে যেটা কীভাবে হইতেছে, এটা একটা মাইটোসিস প্রক্রিয়া। কারণ আমরা পড়ছি না যে মাইটোসিস প্রক্রিয়া কী হয়, জনন কোষের সংখ্যা বৃদ্ধি হয়। তাহলে জনন নিউক্লিয়াস যে একটা শুক্রাণু থেকে দুইটা শুক্রাণু করলো, এটা একটা জনন কোষের সংখ্যা বৃদ্ধি। আচ্ছা ঠিক আছে, তো তারপরে দেখি আমরা দেখো ডিম্বগ্রন্থে পৌঁছার পর দেখো পরাগ নালিকা ডিম্বগ্রন্থ পথে ডিম্বকে প্রবেশ করে, এটা আমি বলছি। এটাকে কি বলা হয়, পোরোগ্যামি বলে। এটাকে কি বলে, পোরোগ্যামি বলে, পোরোগ্যামি। আচ্ছা, তারপরে দেখো আরেকটা জিনিস ব্যতিক্রম আছে, কিছু কিছু উদ্ভিদের ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে, একে চ্যালাজোগামী বলা হয়, চ্যালাজোগামী বলা হয়। তাহলে আমি কি বলছিলাম যে ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করবে, কিন্তু কখনো কখনো এটা ব্যতিক্রমও হইতে পারে, এই ডিম্বক মূল দিয়ে ডিম্বক মূল দিয়ে পরাগের ডিম্ব আমাদের পরাগ নালীটা ডিম্বকে প্রবেশ করতে পারে। আর সেইটা যদি হয় তাহলে সেটাকে চ্যালাজমি আমরা বলবো। ঠিক আছে, তাহলে চ্যালাজমি কি পোরোজমি কি সেটা আমরা বুঝলাম। আর কখনো কখনো মনে করো যে ডিম্বক ত্বক ভেদ করে, মনে করো যে আমি আবার ডিম্বকের ছবিতে যাই, একটু উপরে যেটা আছে, এই যে ডিম্বক রন্ধ্র দিয়ে সাধারণত যাওয়ার কথা, ডিম্বক রন্ধ্র দিয়ে সাধারণত প্রবেশ করার কথা, এর মধ্যে থেকে ডিম্বক মূল দিয়ে গেলে কি হবে, চ্যালাজমি বলবো। আর যদি আমার ডিম্বক ত্বক ভেদ করে ঢুকে, অর্থাৎ এই দিক দিয়ে ঢুকে, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো মেসোগ্যামি। মেসোগ্যামি, তাহলে আমরা পোরোগ্যামি শুনলাম, চ্যালাজোগ্যামি শুনলাম, আর মেসোগ্যামি বললাম। আচ্ছা, তারপরে দেখো অধিকাংশ উদ্ভিদে পোরোগ্যামি প্রক্রিয়া সংঘটিত হয়। তাহলে পোরোগ্যামিটাই মেইন, কারণ আমি তোমাদের বলছি যে সাধারণত ডিম্বক রন্ধ্র দিয়ে এটা ঢুকে। ওকে, তাহলে দেখো পরাগনালিকার ভ্রূণথলিতে প্রবেশ ও শুক্রাণু নিক্ষিপ্তকরণ কীভাবে হয়। পরাগনালিকা প্রথমে গর্ভাশয়ের স্তর ভেদ করে ডিম্বকে প্রবেশ করে, ইতিমধ্যে ডিম্বক অবস্থিত স্ত্রীণুতে ডিম্বাণু উৎপন্ন হয়। অর্থাৎ ডিম্বকের ভিতরে ডিম্বাণু আছে, আর ডিম্বাণু ভ্রূণথলিতে অবস্থান করে। এই দেখো, এই যে পরাগনালিকা ঢুকার পরে পরাগনালিকার অগ্রভাগ প্রসারিত হয়ে ফেটে যায়, শুক্রাণু তথা পুংগেমিট ভ্রূণথলিতে নিক্ষিপ্ত হয়, শুক্রাণু তথা পুংগেমিট ভ্রূণথলিতে নিক্ষিপ্ত হয়। ঠিক আছে, তার মানে কি, যে পরাগ নালীর ভিতরে আমার শুক্রাণু দুইটা আছে, যেই না আমার পরাগ নালীটা ভিতরে প্রবেশ করবে সেটা ফেটে যাবে এবং ভিতরে পুংগেমিটগুলো বা শুক্রাণুগুলো উন্মুক্ত হবে। দেখো তারপরে কি হয়, তারপরে খুব গুরুত্বপূর্ণ, এখানে দ্বিনিষেক হয়। দ্বিনিষেক কি, দেখো আমাদের যে গৌণ নিউক্লিয়াস আছে সেইখানে একটা শুক্রাণু যায় আর একটা শুক্রাণু যায় ডিম্বাণুর কাছে। তাহলে দেখো ত্রিনিষেক বা ত্রিমিলন, দ্বিনিষেক আর হচ্ছে আমাদের ত্রিমিলন। ত্রিমিলন কি, আমি তোমাদের আবার ছবিতে দেখাই। এই যে আমরা উপরে ছবিটা চলে আসলাম, দেখো এই ছবিটার মধ্যে দেখো, এই যে একটা শুক্রাণু তো ডিম্বাণুর সাথে নিষেক করবে, ডিম্বাণুর সাথে যে শুক্রাণু নিষেক করবে সেটা তৈরি করবো আমার ভ্রূণ। ভ্রূণ কিন্তু ভ্রূণ তৈরি হলে তো হলো না, উদ্ভিদের তো মানুষের মতো প্রজনন ক্রিয়া না, কিংবা প্রাণীর মতো প্রজনন ক্রিয়া না যে ভ্রূণ তৈরি করলে কাজ শেষ। এই ভ্রূণটারে সংরক্ষণ করে রাখবে কোথায়, উদ্ভিদ তার বীজের মধ্যে। তাহলে বীজ তৈরি হইতে গেলে কী লাগবে, আমার শস্য লাগবে।
বীজে মানে কি শস্য থাকে, ধানের মধ্যে কি আছে, শস্য আছে, তারপরে গমের মধ্যে কি আছে, শস্য আছে। তাহলে ভ্রূণ হইলে আমার হয়ে গেল না, আমার লাগবে কি শস্য। যেই ভ্রূণের সাথে শস্য একসাথে মিলে আমার একটা বীজ তৈরি হবে, সেই জন্য শস্য লাগবে। আর সেই শস্যটা হওয়ার জন্য এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে একটা শুক্রাণু মিলিত হয়, হয়ে একটা 3N নিউক্লিয়াস বিশিষ্ট, 3N ক্রোমোজোম বিশিষ্ট আমার ভ্রূণ তৈরি শস্য টিস্যু তৈরি করে। তাহলে শস্য টিস্যুতে ক্রোমোজোম সংখ্যা কত, 3N। শস্য টিস্যুতে ক্রোমোজোম সংখ্যা কত, 3N। আর ভ্রূণে কত, ভ্রূণে হচ্ছে 2N। কারণ কি দেখো, আমাদের গৌণ নিউক্লিয়াস সেকেন্ডারি নিউক্লিয়াসের কত, সেকেন্ডারি নিউক্লিয়াস এমনিতেই হচ্ছে 2N, কারণ এটাতে দুইটা নিউক্লিয়াসের সাথে মিলিত হয়েছে। তারপর এটার সাথে যদি আমার আবার শুক্রাণু যুক্ত হয়, তাহলে 2N + N কত হলো, 3N। আর আমাদের ভ্রূণটা হচ্ছে 2N, কারণ কি ভ্রূণের মধ্যে ডিম বর্ণটা N, শুক্রাণু N, তাহলে সমান সমান 2N। ঠিক আছে, তো চলো আমরা সামনে যাই। তারপরে দেখো ত্রিমিলনের কি, এই যে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়াটাকে ত্রিমিলন বলে, ত্রিমিলন বলে। তাহলে ত্রিমিলন আর দ্বিনিষেকের পার্থক্যটা কি, দ্বিনিষেক হচ্ছে একসাথে যে দুই জায়গায় নিষেক হচ্ছে, একটা নিষেক হচ্ছে আমার ডিম্বাণুর সাথে, আরেকটা নিষেক হচ্ছে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে, এটা হচ্ছে আমার দ্বিনিষেক। আর যেটা শুধুমাত্র সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হওয়াটাকে বলে ত্রিমিলন। ঠিক আছে, তো চলো নিষেক ও দ্বিনিষেকের মধ্যে পার্থক্য কি এগুলো দেখো। প্রথমে কি, যে স্ত্রী গ্যামেটের ডিম্বাণুর সাথে একটি পুংগ্যামেটের যৌন মিলনের নাম নিষেক। অর্থাৎ শুধুমাত্র স্ত্রী গ্যামেটের সাথে মিলিত হইলে, অর্থাৎ ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হইলে সেটাকে বলবো নিষেক। কিন্তু ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলিত হয়েছে একদিকে, সাথে সাথে সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে অন্য আরেকটা শুক্রাণু মিলিত হয়েছে, সেটাকে বলবো দ্বিনিষেক। তারপরে দেখো দ্বিনিষেক অধিকাংশ উদ্ভিদে হয়, এটা গুরুত্বপূর্ণ, যে নিষেক অধিকাংশ উদ্ভিদে হয়, দ্বিনিষেক শুধুমাত্র আবৃতবীজী উদ্ভিদে সংগঠিত হয়। কারণ আমি তোমাদের কি বলছি, যে দ্বিনিষেকের উদ্দেশ্যটা কি, দ্বিনিষেকের উদ্দেশ্য হচ্ছে আমার যে নিষেকটা হইলো, এই নিষেকের ফলে আমার বীজ তৈরি, আমার যে ভ্রূণ আছে সেই ভ্রূণটাকে আমি বীজের মধ্যে সংরক্ষণ করে রাখবো। এখন বীজ তৈরি করে কারা, বীজ ফল এই জিনিসগুলা কে তৈরি করে, আবৃতবীজী থাকে। কারণ আমার যে নগ্নবীজি আছে, তারপরে টেরিডোফাইটা আছে, ব্রয়োফাইটা আছে, এগুলো কিন্তু ওই রকম বীজ তৈরি করে না, বা ওইরকম সুগঠিত বীজ তৈরি করে না। তাহলে যে শস্য টিস্যু নিয়ে একটা সুগঠিত বীজ তৈরি হবে, সেইটা আবার ফলের ভিতরে থাকবে, এই ধরনের ব্যাপার সেবার শুধুমাত্র, শুধুমাত্র কোথায় থাকে, আবৃত বীজিতে থাকে। এত সুগঠিত বীজ যেখানে শস্য আছে, সেরকম বীজ কোথায় হয়, শুধুমাত্র আবৃত বীজিতে হয়। সেই জন্য এই দ্বিনিষেক কোথায় হয়, আমার আবৃত বীজিতে হয়। আর নিষেক শুধুমাত্র অন্যান্য উদ্ভিদে হয়। আর ব্যতিক্রম কি, ব্যতিক্রম হচ্ছে এফেড্রা। এটা নগ্নবীজি হওয়া সত্ত্বেও এখানে আমার দ্বিনিষেক হয়। আচ্ছা, গেমিটের প্রয়োজনীয়তা, এখানে একটা গেমিট পুং গেমিট লাগে, ওটাতে দুইটা লাগে, এটা তোমরা বুঝোই। ফলাফল কি, শুধুমাত্র ভ্রূণ হবে, ওখানে ভ্রূণ ও শস্য টিস্যু উৎপন্ন হবে। এবার আসুন নিষেকের পরিণতি। নিষেকের পরিণতি দেখো, প্রথমে জাইগোট তৈরি হলো। জাইগোট কোনটা, জাইগোট হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু মিলনে যেটা তৈরি হয় সেটা হচ্ছে জাইগোট। তাহলে নিষিক্ত ডিম্বাণু হচ্ছে জাইগোটের প্রথম, স্পোরোফাইটের প্রথম কোষ। স্পোরোফাইট হচ্ছে যেই গাছটা জন্ম নেবে, সেটা হচ্ছে আমার স্পোরোফাইট। তাহলে সেটার প্রথম কোষ কি, জাইগোট। তারপরে দেখো এই যে জাইগোট আড়াআড়ি বিভাজিত হয়ে দ্বিকোষে আদি ভ্রূণ গঠিত হয়। দেখো সেকেন্ডারি নিউক্লিয়াস থেকে আমার শস্য হয়, সেটা বলছি। আর শস্যকে আবার এন্ডোস্পার্ম বলে। ঠিক আছে, আচ্ছা। দেখো নিষেকের ফলে গর্ভাশয় উদ্দীপ্ত হয়ে ফলে পরিণত হয়। তাহলে ফলে কোনটা পরিণত হয়, গর্ভাশয়। তবে কখনো কখনো সম্পূর্ণ ফুলও ফলে পরিণত হইতে পারে, কিন্তু সম্পূর্ণ ফুল ফলে পরিণত হলে সেটাকে আমরা আদর্শ বলবো না। সেই জন্য সম্পূর্ণ ফুল ফলে পরিণত হলে সেটাকে কি বলে, অপ্রকৃত ফল। আর শুধুমাত্র গর্ভাশয়টা ফলে পরিণত হলে সেটাকে বলে প্রকৃত ফল। সেগুলো নিয়ে আমরা সামনে আরো পড়বো। ঠিক আছে, তো এখান থেকে দেখো বীজ সৃষ্টি। বীজ সৃষ্টি কিভাবে হয় দেখো, ভ্রূণে থাকে বীজপত্র ও ভ্রূণকাণ্ড। ভ্রূণে থাকে বীজপত্র, ভ্রূণকাণ্ড, ভ্রূণমূল। আচ্ছা, একই সাথে শস্য এন্ডোস্পার্মে গঠিত হয়। এটা ভ্রূণে না, এটা অ্যাকচুয়ালি বীজে হবে।
বীজে। হ্যাঁ, তো বীজে হবে তো ভ্রূণ পরিস্ফুটনের সময় ভ্রূণ পোষক টিস্যু ভ্রূণকে পুষ্টিদান করে, অধিকাংশ নিঃশেষ হয়ে যায়। আর এটি একটি পরিভ্রূণ, কিছু কোনো কোনো ক্ষেত্রে পরিভ্রূণ হিসেবে অবস্থান করে। তাহলে ভ্রূণ পোষক টিস্যু যেটা বলছিলাম তোমাদের একটু আগে বলছি যে ভ্রূণ পোষক টিস্যুটা কি করে, ভ্রূণকে পুষ্টি দেয়। কোনো কোনো ক্ষেত্রে অ্যান্ডোস্পার্ম অর্থাৎ শস্য টিস্যু নিঃশেষ হয়ে যায়। এরম বীজকে অসস্যল বীজ বলে। অসস্যল বীজ কখন হবে, যখন আমরা অ্যান্ডোস্পার্ম অর্থাৎ যেই শস্য টিস্যুটা তৈরি হলো সেটা যখন নষ্ট হয়ে যাবে তখন। তারপরে এখানে কিছু প্রকারভেদ আমাদের সামনে নিয়ে আসছে। দেখো দেখো নিষেকের পর ডিম্বকের অভ্যন্তরে পরিবর্তনের সাথে সাথে ডিম্বকের ত্বক দুটি অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক হয়ে বীজত্বকে পরিণত হয়। রসালো ডিম্বকটি পানি হারিয়ে অপেক্ষাকৃত কঠিন ও শুষ্ক বীজে পরিণত হয়। এরূপ পরিবর্তনকালে কোনো কোনো ক্ষেত্রে বীজের একটি তৃতীয় স্তর তৈরি হয়, যাকে এরিল বলে। তৃতীয় স্তর, বীজের তৃতীয় স্তরকে এরিল বলে। এরিল কোথায় থাকে, লিচু, কাঠলিচু, জায়ফলে এই ধরনের এরিল দেখা যায়। শাপলা বীজও কি আছে, এরিল আছে, এগুলো তো আমাদের লাগবে। আর লিচু কাঠলিচু এরিল কোনটা, যেটা আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে লিচু কাঠলিচুর এরিল। আচ্ছা দেখো, প্রজননের সফলতা নির্ভর করে কিটার উপর, পরাগায়ন নিষিদ্ধকরণ ও বীজের বিস্তারণের উপর। তাহলে এই তিনটা পয়েন্ট তোমরা পড়ে নিবা। এটা এই যে এই ছকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমাদের ছকটা থেকে আমরা জানি যে কোন জিনিস কিসে পরিণত হয় নিষেকের পরে। গর্ভাশয় ছিল, গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয়ের প্রাচীর ফল ত্বকে পরিণত হয়। ডিম্বক পরিণত হয় বীজে। তারপরে ডিম্বকের বহিতক টেস্টে বা বীজ বহিতকে পরিণত হয়। ডিম্বক অন্ততক ইন্টেন্ট বীজের অন্ততক হয়। ভ্রূণ পোষক টিস্যু নিঃশেষ হয়ে যায় বা পরিভ্রূণ হিসেবে থেকে যায়। ডিম্বাণু ভ্রূণ হয়। সেকেন্ডারি নিউক্লিয়াস অ্যান্ডোস্পার্ম হয়। সহকারী নিউক্লিয়াস নষ্ট হয়ে যায়। প্রতিবাদ কোষ নষ্ট হয়ে যায়। মাইক্রোবায়োল বা ডিম্বক রন্ধ্র বীজ রন্ধ্রে পরিণত হয়। হাইলাম বা ডিম্বক নাভি বীজ নাভিতে পরিণত হয়। ফিউনিকুলাস বা ডিম্বক নারী বীজের বোটায় পরিণত হয়। ক্যালাসা বা ডিম্বক মূল নষ্ট হয়ে যায়। এই জিনিসগুলো তোমরা পড়ে নিবে অত্যন্ত গুরুত্বের সাথে, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, নিষেক্রিয়ার গুরুত্ব থেকে আমরা খুব একটা গেলাম না। তোমরা মোটামুটি নিষেক্রিয়ার গুরুত্ব যেহেতু আমাদের মেডিকেল রিটেন প্রশ্ন আসে না, সেই জন্য আমরা এটাতে যাবো না। এখান থেকে নৈবেত্তিক আসবে কম, সো এখানে আমরা যাব না। আচ্ছা ঠিক আছে, এবার আসি যৌন প্রজননের সুফল। সুফল কি, সুফল থেকে আমাদের নৈবেত্তিক আসতে পারে কেমন রকম দেখো। যৌন প্রজননের ফলে রিকম্বিনেশনের মাধ্যমে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়, যেটা আমাদের অযৌন প্রজননে হয় না। অযৌন প্রজননে হুবহু মাতৃ উদ্ভিদের ন্যায় আমার প্রজন্ম পাওয়া যায়, কিন্তু যৌন প্রজননে একটা ভেরিয়েন্ট প্রজন্ম পাওয়া যায়। একটা ভেরিয়েন্ট প্রজন্ম অর্থাৎ একটা অন্য একটা উদ্ভিদের সাথে অন্য একটা উদ্ভিদের, দুইটা উদ্ভিদের মিলন ঘটার ফলে নতুন নতুন বৈশিষ্ট্য উদ্ভিদ হয়। হ্যাঁ, সেই জন্য এটাকে জেনেটিক ডাইভার্সিটি তৈরি হয়। জেনেটিক ডাইভার্সিটির কারণে উদ্ভিদ নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে, নতুন প্রকরণ হয়। আমরা দানা তৈলবীজ এর মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ যৌন প্রজননের ফলে যে ফল হয়, আমরা খাদ্য হয়, ঠিক আছে না, আমাদের ফল তো যৌন প্রজননের ফল, তাই না? সেই জন্য যৌন প্রজননের গুরুত্ব আছে। আচ্ছা, এবার আসি অযৌন প্রজননে, অর্থাৎ পুং স্ত্রীগেমেটিক মিলন ছাড়া। দেখো প্রথমত কি দেওয়া আছে, স্পোর সৃষ্টির মাধ্যমে। ঠিক আছে, তাহলে স্পোর কারা করে, সেটা জানতে হবে। অধিকাংশ ছত্রাক, শৈবাল অর্থাৎ স্পোর, কিন্তু স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করা এটা একটু নিম্ন শ্রেণীর বৈশিষ্ট্য। দেখো নিম্ন শ্রেণীর উদ্ভিদে আছে। উদ্ভিদ কিন্তু আবৃতবীজি যেহেতু উন্নত, সেই জন্য আবৃতবীজিতে কি থাকে, আমার যৌন প্রজনন থাকে। অন্যান্য উদ্ভিদেও যৌন প্রজনন থাকে, কিন্তু স্পোর সৃষ্টি একটু নিম্ন শ্রেণী বৈশিষ্ট্য, এবং নিম্ন শ্রেণীতে এটা ঘন ঘন দেখা যায়। যেমন ছত্রাক, শৈবাল, পেনিসিলিয়ামের কর্নিডিওস্পোর কথা বলতেছে, মিউকরের স্পোরঞ্জিওস্পোর বা গনেডিয়া, অ্যাগারিকাসের বেসিডিওস্পোর, এগুলো তোমাদের মুখস্থ করে নিতে হবে। দেখো শৈবালের কি থাকে, জুস্পোর থাকে, এবং স্থির রেণু বা একানেটি অন্য বহু শৈবাল থাকে। তারপরে দেখো, তারপরে এখান থেকে তেমন কিছু লাগবে না, সামনে যাই আমরা। এবার আসো দেহ অঙ্গের মাধ্যমে। আবৃতবীজী উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমে প্রজনন হয়ে থাকে, এটা আমরা জানি। দেহ অঙ্গের মাধ্যমে কি একটা অংশ কেটে নিয়ে আমি লাগাই দিলাম, ওই অংশ থেকে আবার গাছ হয়ে গেল সেটা। আচ্ছা, উদ্ভিদের স্বাভাবিক অঙ্গ প্রজনন কি আছে, মূল দ্বারা। এখন তোমার নৈবেত্তিকের জন্য যেটা লাগবে সেটা কি, মূল দ্বারা কারা প্রজনন করে, মিষ্টি আলু, ডালিয়া, শতমূলী, কাকরোল, পটল, এইটা একদম ভালো করে মুখস্থ করে ফেলতে হবে। তাহলে মূলের পরে কি আছে, কাণ্ড দ্বারা কারা করে, ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, যে গোলালু, আদা, পেঁয়াজ, সটি, উলকচু প্রভৃতি। তারপরে কি আছে, পাতার মাধ্যমে কারা করে, হ্যাঁ,
বুলবি বা কক্ষ মুকুলের মাধ্যমে কারা করে, অর্ধবায়ু কাণ্ড দ্বারা কারা করে, মুকুল উদ্যম দ্বারা কারা করে, পরাণ কাণ্ড দ্বারা কারা করে। এই ধরনের সবগুলা উদ্ভিদ উদাহরণ আমাদের শিখে নিতে হবে। এবার আসলে কৃত্রিম প্রজনন। কৃত্রিম প্রজননটা আমাদের একটু বুঝতে হবে যে কোনটা কোন কৃত্রিম প্রজনন। দেখো কাটিং বা স্লিপ, কাটিং বা স্লিপে কি হয়, দেখো একটা অংশ কেটে নিয়ে আমার মাটিতে পুঁতে দেয়, সেটাই আমার গাছ হয়ে যায়। যে কৃত্রিমভাবে হচ্ছে। এতক্ষণ যে উপরে যেগুলো বললাম সেগুলো কিন্তু প্রাকৃতিকভাবে, অর্থাৎ আমাদের মানুষের কিছু করা লাগতেছে না। এখন কাটিং বা স্লিপ, এটা তোমাদের মাটিতে পুঁতার যে ব্যাপারটা, কেটে নিয়ে মাটিতে পুঁতে দিবা, এই কাজটা তোমাদের মানুষের দ্বারা করতে হবে। এই জন্য এটা কৃত্রিম প্রজনন, ঠিক আছে। তো আগেরটার মতো মনে হইতে পারে, কিন্তু এখানে মানুষের হাত লাগাতে হয়। চাইলেই উদ্ভিদ নিজে নিজে এটা করতে পারতেছে না, সেজন্য এটা হচ্ছে কৃত্রিম। যেমন দেখো আমরা একটু আগে পড়ছি যে দেখো কি পড়ছি, কাণ্ড দ্বারা, কাণ্ড দ্বারা কি হয়, প্রজনন হয়। হ্যাঁ, গোলালু, আদা, পেঁয়াজ, কিন্তু গোলালু চিন্তা করো, গোলালুর কাণ্ড থেকে আবার গোলালুর কিন্তু যে আলুটা না, সেই আলুটাই কিন্তু কাণ্ড। মিষ্টি আলুটা হচ্ছে মূল, আর গোলালুর আলুটা হচ্ছে কাণ্ড। তাহলে এখানে গোলালুর আলু থেকে নিজে নিজে গাছ বের হয়, গোলালুর আলু থেকে নিজে নিজে গাছ বের হয়। তাহলে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে গোলালুর জন্য আমরা কি বলবো, সেই ক্ষেত্রে গোলালুর জন্য আমরা বলবো যে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিকভাবে হচ্ছে। কারণ কি, আমার কাউরে কেটে এনে আরেক জায়গায় লাগাইতেছে, এই ধরনের কাজ করতে হইতেছে না। এটা প্রাকৃতিকভাবে একটা গাছ থেকে আরেকটা গাছ হইতেছে। কিন্তু কাটিংয়ের কথা যেটা বললো সেটা কিন্তু মানুষ করতে হইতেছে, সেজন্য এটা প্রাকৃতিক বা এটা কৃত্রিম। আচ্ছা, কাটিং স্লিপি করে দাবা কলম। দাবা কলম কি, দেখো ছবিতে দেখো, এই যে দাবা কলম হচ্ছে এই যে এইটা, দেখো বাঁকে বাঁকে মাটিতে লাগাই দিয়েছে, এটা হচ্ছে দাবা কলম। দাবা কলম দ্বারা কার প্রজনন হয় এটা তোমাদের পড়তে হবে। জোর কলম কি, জোর কলম তুমি ছবিতে দেখো, এই যে একটা থেকে আর একটা, দেখো একটার স্ট্রোক এনে এখানে কিছু নৈবেত্তিক আছে, দেখো সাইওনের কথা বলা আছে, স্ট্রোকের কথাটা বলা আছে, ঠিক আছে। অর্থাৎ একটার অংশ, একটা ডাল এনে অন্য একটা গাছ এনে লাগাই দেয়, ঠিক আছে। তাহলে যেটার অংশ এনে লাগাইতে সেটা হচ্ছে সাইওন, আর যেই গাছটা আগে থেকে ছিল সেটা হচ্ছে স্টক, ঠিক আছে। এবার আসো গ্রাফটিং। জোর কলম অপর নাম গ্রাফটিং। তো গ্রাফটিং এর সুবিধার মধ্যে কি বলছে, গ্রাফটিংয়ের সুবিধার মধ্যে বলছে যে উভয়ের টিস্যু বিন্দু মিলিত সংযুক্ত হয়ে একটি স্টক কর্তৃক সংগৃহীত পানি, খনিজ লবণ সাইওনে আসতে পারে এবং সাইওন হতে তরলীকৃত খাদ্য টিস্যুতে যেতে পারে, তখনই গ্রাফটিং প্রতিষ্ঠিত হয়। কৃষিতে গ্রাফটিং খুবই প্রয়োজনীয় একটি উপায়। বর্তমানে অধিকাংশ ফলদ কাষ্ঠ উদ্ভিদের বংশবৃদ্ধি গ্রাফটিং পদ্ধতির মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে। তো এখান থেকে নৈবেদিক তেমন আসবে না। চলো গুটি কলমে দেখি। গুটি কলম কি, গুটি কলম হচ্ছে এই যে একটা গাছের মধ্যেই মাটি লাগে, এটাতে পলিথিন দিয়ে বাঁধিয়ে দিছে, সেটা হচ্ছে আমার গুটি কলম। সেটা থেকে শিকড় বের হয়ে আসবে। আর চোখ কলম তো তোমরা দেখতেছো যে একটা গাছের কুড়ি নিয়ে অন্য একটা গাছে স্টকে লাগাই দিতেছে, সেটা হচ্ছে আমাদের চোখ কলম। তো এই যে কোন উদ্ভিদ চোখ কলম করে, কোন উদ্ভিদ দাবা কলম করে, এগুলো তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে, এগুলো যাতে মিস না যায়। এবার হচ্ছে মাইক্রো প্রোপাগেশন। মাইক্রো প্রোপাগেশন কি, মাইক্রো প্রোপাগেশন তোমরা দেখো টিস্যু থেকে অনেকগুলো যে চারা তৈরি করো, টিস্যু কালচার, এই ধরনের পদ্ধতিগুলোকে মাইক্রো প্রোপাগেশন বলা হয়, ঠিক আছে। তো এইগুলো আছে মাইক্রো প্রোপাগেশনের মধ্যে। দেখো এখন এখানে গুরুত্বপূর্ণ কিছু আছে, এখান থেকে এই অংশটুকু থেকে তেমন কিছু নাই। তারপরে দেখো অপুংজনি থেকে আমরা পড়ি, অপুংজনি থেকে অনেক ইম্পর্টেন্ট কিছু আছে। দেখো অপুংজনি কি, ডিম্বাণুর সাথে শুক্রাণু মিলনের ফলে ভ্রূণ হবে, কিন্তু কোনো শুক্রাণু ছাড়াই যদি ডিম্বাণু নিষিক্ত না হয় সরাসরি ভ্রূণ তৈরি করে, সেটাকে অপুংজনি বা পার্থোজেনেসিস বলে। পার্থোজেনেসিস বা অপুংজনি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আর আর হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে পার্থন কার্পি বলে। উদাহরণগুলো তোমাদের পড়ে ফেলতে হবে। তারপরে দেখো হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস কারা করে। হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস কি, হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস আর ডিপ্লয়েড পার্থোজেনেসিস। দেখো পার্থোজেনেসিস আবার দুইটা হতে পারে, যে আমাদের দেখো হ্যাপ্লয়েড হচ্ছে যে সরাসরি হ্যাপ্লয়েড ডিম্বাণুটা আমার বংশবৃদ্ধি করছে, সেটা হচ্ছে হ্যাপ্লয়েড পার্থোজেনেসিস। আর যখন স্বাভাবিক মায়োসিস প্রক্রিয়ার বদলে মাইটোসিস প্রক্রিয়ার ডিম্বাণু 2n সৃষ্টি হয়, অর্থাৎ মায়োসিসের মাধ্যমে ডিম্বাণু সৃষ্টি হওয়ার কথা না, মায়োসিস পদ্ধতিতে না, মাইটোসিস পদ্ধতিতে ডিম্বাণু তৈরি হয়েছে, সেখান থেকে আমার ডিপ্লয়েড উদ্ভিদ তৈরি করছে, সেটা হচ্ছে ডিপ্লয়েড পার্থোজেনেসিস, ঠিক আছে। তাহলে এইগুলো আমাদের পড়ে নিতে হবে।
আর গুরুত্বপূর্ণ কোনগুলো, গুরুত্বপূর্ণ যে দেখো কয়েকটা নাম আছে এখানে। অ্যান্ড্রোজেনেসিস আছে, যেটা হচ্ছে ডিম্বাণু শুক্রাণু থেকে। তারপরে দেখো আমাদের সামনে আরও আছে, দেখো এই যে অ্যাগোস্পোরি। অ্যাগোস্পোরি জিনিসটা কি, যে ডিম্বকের দেহকোষ থেকে, অর্থাৎ আমাদের ডিম্বকের দেহকোষ থেকে, অর্থাৎ ডিম্বকের যে ডিম্বাণু আছে ওটা থেকে না, ডিম্বকের অন্য কোনো কোষ থেকে যদি গাছ তৈরি করে সেটা। অ্যাপোস্পোরি থেকে তোমাদের পড়তে হবে। তারপরে দেখো অ্যাডভেন্টেটিভ এমব্রায়নি, অর্থাৎ নিউসেলাস যে কোনো কোষ হতে ভ্রূণথলি গঠন ছাড়াই ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে অ্যাডভেন্টেটিভ এমব্রায়নি বলে। তারপরে দেখো অ্যাপোগেমির কথা আছে, যে ডিম্বাণুশলা ভ্রূণথলির অন্য যে কোনো কোষ থেকে, অর্থাৎ ভ্রূণথলিতে আমরা অনেক কোষ পড়ছি না, সহকারী কোষ, তারপরে প্রতিবাদ কোষ, এগুলো থেকে যদি হয় তাহলে এইগুলো আমাদের পড়ে নিতে হবে খুব গুরুত্বের সাথে। এবার উদ্ভিদের কৃত্রিম প্রজনন নিয়ে কিছু বলছে। উদ্ভিদের কৃত্রিম প্রজননে দেখো বিভিন্ন উপায় আছে। প্রথম প্যারেন্ট নির্বাচন করতে হবে, প্যারেন্ট কৃত্রিম স্বপ্রয়োজন করতে হবে, প্যারেন্টের ইমাস্কুলেশন করতে হবে। ইমাস্কুলেশন কি? ইমাস্কুলেশন হচ্ছে পুংস্তবকগুলো কেটে দেওয়া, যাতে ওইটার আমাদের করতে না পারে, ওই যে প্রজনন করতে না পারে। অর্থাৎ একটা ফুলের তো দুইটা পুংস্তবক থাকে, স্ত্রীস্তবক থাকে। পুংস্তবকটা অপরিণত অবস্থা নষ্ট করে দিলে সেটা কি করতে পারে না আর পুং ফুল হিসেবে কাজ করতে পারে না, সেটা হলো ইমাস্কুলেশন। তো ব্যাগিং, ক্রসিং, লেবেলিং, এগুলো তোমরা একটু চোখ বুলাবা, এগুলো লেস ইম্পর্টেন্ট। তারপরে দেখো বীজ সংগ্রহ, উদ্দিনে F1 প্রভাব, এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো তোমরা চোখ বুলে যাবা, দেখবা কোনো, তারপরে দেখবা যে কোনো অবজেক্টিভ মিস হয়ে গেছে কিনা। স্পেশালি তোমরা যখন বিভিন্ন কোশ্চেন সলভ করবা, তখন তোমরা যখন কোশ্চেন এখান থেকে পাবা, তখন একটু মিলাবা আসে যে কোনটা ভুল গেল। কারণ কি, কোশ্চেন ব্যাংক সলভ করলে আমি তোমাদের অবশ্যই তোমাদের সাজেশন দিতেছি যে এই জায়গাটা পড়তে হবে, এই জায়গাটা পড়তে হবে না। এই সাজেশনটা আমি তোমার যেমন দিতেছি, তেমনি তোমরা সততার সাথে আসো। সততা তোমাদের অনেক পরিমাণ পরীক্ষা নিবে, আমরা সততার পক্ষ থেকে তোমাদের অনেক পরীক্ষা নিব। এই যে পরীক্ষাগুলো তুমি দিবা, এই পরীক্ষাগুলো কিন্তু মেডিকেল স্ট্যান্ডার্ড। এইখানে যা আসবে মেডিকেলে এই ধরনের প্রশ্নই আসবে। তো তুমি বেশি বেশি যদি প্রশ্নগুলো প্র্যাকটিস করো, প্রশ্নটা কোনখান থেকে আসলো, কোনখান থেকে আসলো না, এই জিনিসগুলো যদি তুমি ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের মিস যাওয়ার সুযোগ কম। অর্থাৎ এখান থেকে যদি তুমি একবার চোখ বুলাও, চোখ বুলে এই অধ্যায়ের কোশ্চেনগুলো সলভ করার সময় যদি আরেকবার কোনখান থেকে অবজেক্টিভগুলো আসতেছে সেটা একবার দেখে নাও, তাহলে এখান থেকে কিন্তু কিছু জিনিস তোমার মিস যাবে না। দেখো এখানে ছোটোখাটো নবীতি কিন্তু এখানেও আছে। যেমন দেখো হাইব্রিডাইজেশনের কথা বলা আছে। হাইব্রিডাইজেশনের মধ্যে কি আছে, ধরো একাধিক জিনগত বৈশিষ্ট্য কি আছে, একাধিক জিনগত বৈশিষ্ট্যে ভিন্ন দুই বা ততোধিক উদ্ভিদের মধ্যে ক্রস করিয়ে নতুন ভ্যারাইটি জাত উদ্বোধন করা হচ্ছে হাইব্রিডাইজেশন। তাহলে হাইব্রিডাইজেশন সম্পর্কে আইডিয়াটা তোমাদের লাগবে। তারপরে কৃত্রিম হাইব্রিডাইজেশন কীভাবে করা হয়, দেখো বিভিন্ন পদ্ধতির কথা বলা আছে, এগুলো একটু চোখ বুলাইতে হবে, এগুলো তোমরা একটু দেখবা। এবার আসো বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা। বিবর্তনে কৃত্রিম প্রজননের ভূমিকা দেখি। প্রথম কি, ভেরিয়েশন সৃষ্টি। ভেরিয়েশন সৃষ্টির মধ্যে কি আছে, ভেরিয়েশন সৃষ্টি নিয়ে আমি একটু আগে বলছি তোমাদের কথাটা, যে বিভিন্ন রকম নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে কৃত্রিম প্রজননে। তারপরে প্রতিকূলতা সহিষ্ণু। ভেরিয়েশন আসলে কি হবে, আমার প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত বৈশিষ্ট্য থাকার সম্ভাবনা বাড়বে। প্রতিকূলতা সহিষ্ণু জাত তৈরি হবে, রোগ প্রতিরোধী জাত তৈরি হবে। তো রোগ প্রতিরোধী জাত কোনগুলো আছে সেগুলো তোমাদের পড়তে হবে। যে বিয়ারের উৎপাদিত মুক্তা, এটা ভেরি ইম্পর্টেন্ট। গাজী, বিয়ার 14, মোহিনী, এগুলো পড়তে হবে। তারপরে কি আছে, তারপরে দেখো সামনে দেখো এখানে এই যে তোমাদের এই যে কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন উচ্চ ফলনশীল ধানগুলোর নাম পড়তে হবে। তারপরে কে এগুলো উদ্ভাবন করতেছে, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র থেকে হচ্ছে। স্পেশালি চান্দিনা, বিরিশা, ইরাশিলে ইত্যাদি ফলন অনেক বেশি। তাহলে এই ধানগুলোর নাম তোমরা একটু পড়বা। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের যেখানে এখানে দেখা দিচ্ছিলাম যে বিয়ারের উৎপাদিত মুক্তার নামটা, এই মুক্তার নামটা অবশ্যই মিস করে যাবে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে দেখো এগুলো কতটুকু উৎপাদন করতেছে না করতেছে, এগুলো এত ডিটেল তোমাদের লাগবে না। অ্যাটলিস্ট তোমরা যদি 95+ এক্সপেকটেশন না রাখো, তাহলে তোমাদের এগুলো নিয়ে হাঁটাহাঁটি করার দরকার নেই যে কোনটা 70 মন করতেছে, কোনটা 50 মন করতেছে। এই ধরনের ডিটেল কার লাগবে, যে 95+ এক্সপেক্ট করে তার জন্য এই ধরনের ডিটেল। ঠিক আছে, আই গেস যে
আমাদের এখানে 2-1 জন স্টুডেন্ট ছাড়া কেউই এরকম নাই। আচ্ছা, তারপরে দেখো উচ্চ গমের জাত নিয়ে কিছু বলা আছে। গমের একটা জিনিস তোমরা খেয়াল রাখবা যে কোনটা গমের জাত। বলাকা, কাঞ্চন, আকবর, বরকত, সৌগাত, এগুলো কিসের জাত? এগুলো হচ্ছে গমের জাত। আবার একটু আগে যেগুলো পড়ে আসছি মুক্তা, তারপরে আরো যেগুলো পড়ে আসছি, ওগুলো কিসের জাত ছিল? ওগুলো ছিল আমাদের ধানের জাত। তাহলে ধানের জাত আর গমের জাত কনফিউজ হয়ে না যাও, ঠিক আছে? কোনটা গমের জাত কোনটা ধানের জাত, এটা প্রশ্ন আসতে পারে। তো এই জাতগুলো একটু খেয়াল রাখবা। তারপরে দেখো উন্নতিত অর্কিডের কথা বলা আছে, হাইব্রিড সচেতন উৎপাদন কথা বলা আছে। আর রোগ প্রতিরোধী জাত, দেখো রোগ প্রতিরোধী জাত এখানে আবার মুক্তার নামটা আসছে। মুক্তা, গাজী, মোহিনী, এগুলোর নামগুলো আবার আসছে, সেই জন্য এগুলো একটু এক্সট্রা ইম্পর্টেন্ট। ওকে, তো বাকিগুলো তোমরা তোমাদের রিটেনের জন্য ইম্পর্টেন্ট, কিন্তু এমসিকিউর জন্য এগুলো তোমাদের বেশি ইম্পর্টেন্ট। তবু তোমরা একটু চোখ বুলাবা, কারণ আমি তোমাদের রেকমেন্ড করবো যে কোনো একটা জায়গা যতই কম ইম্পর্টেন্ট হোক, এটা থেকে যেন তুমি যেন চোখ না বুলে চলে না যাও, ঠিক আছে? কারণ কি প্রত্যেকটা জায়গাতেই হয়তো একটা পৃষ্ঠার মধ্যে কোনো নৈবিত্তিক নেই, কিন্তু মেবি একটা নৈবিত্তিক আছে। চোখ বুলেলে ওই একটা নৈবিত্তিক তোমার চোখে ধরা পড়বে, ওই একটা তোমার পড়া হবে। তো সেই জন্য আমরা ক্লাসের মধ্যে হয়তো তোমাদের একটা পৃষ্ঠার মধ্যে একটা নৈবিত্তিক আছে, ওই পুরো পৃষ্ঠাটা তোমাদের পড়াবো না, কিন্তু তোমরা যদি চোখ বুলায় যাও তাহলে তো ওই একটা নৈবিত্তিক তোমার ধরা পড়বে। তারপরেও আমরা চেষ্টা করি যে একটা নৈবিত্তিক যদি একটা পৃষ্ঠা থাকে তাহলে ওই একটা পৃষ্ঠার মধ্যে একটা নৈবিত্তিক তোমাদের দেখায় দেওয়া, ঠিক আছে? তারপরে আমাদেরও তো মিস যেতে পারে, তো সেই জন্য তোমরা চোখ বুলাবা, যাতে আমাদের যদি মিস যায়ও তার তোমাদের যাতে মিস না যায়, ঠিক আছে? কিন্তু আমি যা দাগাই দিছি আই গেস যে এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, আমি এটা থেকে অনেকটা কনফিডেন্স। কিন্তু তারপরেও তোমরা তোমাদের সেফ থাকার জন্য একবার চোখ বুলায় যাবা, যাতে তোমাদের নিজেদের মধ্যে যদি কোনো কনফিউশন না থাকে যে না এই জায়গাটা আমি একদম ধরিই নাই। কোনো একটা জায়গা যদি একেবারে না ধরে থাকো তাহলে তোমার কনফিডেন্সটাই ওই জায়গায় নষ্ট হয়ে যাবে। তাহলে তুমি ওই জায়গা থেকে প্রশ্ন আসলে শুরুতে ঘাবড়ায় যাবা, ঠিক আছে? একবার চোখ বুলে গেলে মনে করো যে প্রতিকূলতা, সহিষ্ণুতা, অভিযোজন ক্ষমতা, এগুলো বীজ ঝরে পড়া, এগুলো কিন্তু তোমার রিটেনের প্রশ্ন। কিন্তু এগুলো থেকে মনে করো যে এমন অবজেক্টিভ আসে যেগুলো তুমি কমন সেন্স দিয়ে পেরে ফেলবা, কিংবা এবার চোখ বুলে ফেললে পেরে ফেলবা। কারণ এখান থেকে অবজেক্টিভ দাগায় মন দেওয়ার মতো কিন্তু তেমন কিছু নাই যে তোমাকে আমি দাগাই দিব, এরকম তেমন কিছু কিন্তু নাই। কিন্তু এইটা যে আইডিয়াটা, কনসেপ্টটা, সেটা কিন্তু তোমার লাগবে, ঠিক আছে? আইডিয়াটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি যদি এখান থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন চলে আসে, ঘুরে প্রশ্ন চলে আসে, তুমি অ্যান্সার করতে পারবা। সেই জন্য কিছু কিছু জায়গা থেকে যেখানে অবজেক্টিভ নাই বা অবজেক্টিভ মানে একেবারেই আসার সম্ভাবনা কম, সেই জায়গাগুলো আমরা দাগাই দিব না, কিন্তু তুমি একবার চোখ বুলাবা। লেস ইম্পর্টেন্ট, বাট তুমি একবার চোখ বুলাই যাবা যাতে তোমার প্রস্তুতিটা বেটার হয়। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, যাদের এখানেই শেষ হয়ে গেছে। তো সততার পক্ষ থেকে আরও তোমাদের বায়োলজির আরও 3টা ফ্রি ক্লাস আসবে। এই ফ্রি ক্লাসগুলো তোমরা গুরুত্ব দিয়ে করবা, সাথে তোমাদের জন্য এক্সাম আমরা রাখতেছি, এই এক্সামগুলো তোমরা মনোযোগ দিয়ে করবা, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো তোমরা সততার সাথেই থাকবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।